কোনোদিন এমন বোটে উঠি না জীবনও। আজকে আমি যাচ্ছি বগুড়ার দই খাইতে। আর স্টার জলসাতে তুই কি দেখতে এটা একটু বল। কিন্তু এনে রাহি একটা চিটিং করছে। ঢাকার এবার ডেয়ার হচ্ছে আমাকে কোলে করে এটার উপর উঠবে, কিছু করার নাই। এই শীতে 100, এই গরমে 100। দিস ইজ দ্য টিকিট টু মিট উইথ তহিদ আফ্রিদি। সো একটা সাপে মানে সবল দিয়েছে পায়ের মধ্যে, একটা ক্রোনা মারে মা, পেটে ব্যথা ভাই, পেটে ব্যথা ভাই, আস্তে আস্তে। আপনি যদি এখন রাতের বেলা আমারে এই দইটা না দেন, আমি যে শাড়ি পাঠিয়ে দিতেছি আপনাদের জন্য সুন্দর করে, এই যে লিস্ট দিতেছি কতজন আছে। What's up guys, it's me boy Tawhid Afridi and welcome to Flash Presents Vlog 81. So guys, Vlog 81 কোথায় হতে যাচ্ছে? কোথায় হতে যাচ্ছে? কোথায় হতে যাচ্ছে? আপনার প্রিয় জায়গা, আমার প্রিয় জায়গা, দ্য সিটি অফ দই, বগুড়া। এক্স্যাক্টলি গাইজ, আমার এত বেশি কমেন্ট আসছে বগুড়াতে যে আমি আসলে না যেতে পারলাম না। সো পাপাকে অনেক রিকোয়েস্ট করছি যে পাপা আমি বগুড়া যেতে চাই, পাপাকে অনেক কষ্ট করে রাজি করছি। সো থ্যাংক ইউ বাবা। সো বগুড়া মানুষও ওয়েট করতেছিল আর আমি পার্সোনালি খুব ইচ্ছা ছিল যে বগুড়া সিটিকে কবে আমি সারা বিশ্বের মাঝখানে তুলে ধরবো। সো এটা ছিল যে আমার সুযোগ। সো আমরা এখানে যাচ্ছি আমার ফুল টিম সহ। জাকারিয়া, মুরাদ, তো যাচ্ছি কোথায়? বগুড়ায়। মানে কেমন লাগতেছে? কখনো যাই নাই, তো ফার্স্ট টাইম। আবার এখন হচ্ছে হেলিকপ্টার যেতেছি, হেলিকপ্টার হচ্ছে আমার ফার্স্ট টাইম লাগে। ওটা ফার্স্ট টাইম? আমার ফার্স্ট টাইম। তো বেসিক্যালি আমি বগুড়া যাচ্ছি অনেক খুশি, কারণ আমি অনেকদিন পর খাঁটি দই খাবো, ডেয়ার করবো, আর যে কি যে মজা হবে। আচ্ছা জাকারিয়া, এবার কি তুমি বুঝতেছো ডেয়ারটা কি হবে তোমার? আমি কখনোই বুঝি না, শুধু লাস্টে যে বোঝা যায়। এবার তোর চুল টুল কাটাবো না, টেনশন নাই। বেচারার চুল আল্লাহ কাটানোর বাঁচাইছে। পর গাইজ দেখেন বেচারার চুল উঠে না এখন আর। লিটারালি 4 মাস পর আমার চুল উঠছে। বাট একটা কথা বলি, তোর ডেয়ার আসলে তুই এক্সট্রিম লেভেলে যাইতে পারছিস, এটা আসলে বিশাল একটা ব্যাপার। তো সবাই চায়, সবাই সবাই চায়। ক্যামেরার পিছে আছে দি ওয়ান এন্ড অনলি ডিরেক্টর হায়াত মাহমুদ রাহাত। আরে ঘুরাইতে হবে, ঘুরাইতে হবে। আরে যাই হোক গাইজ, তো এখন আমাদের হাতে সময় নেই। ফ্লাইট হচ্ছে একটা, এখন হচ্ছে 12:45। তাড়াহুড়া করে এখন আমরা বগুড়ার দিকে রওনা দিচ্ছি। আর একটা কথা, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন, আর আজকের ব্লগের জন্য বেলটা পরে নেন, বিকজ ব্লগটা অনেক জোস হবে। আমি অনেক লেট করছি, একটু বেশি লেট করে ফেলছি। ঘুম থেকে উঠতে একটু প্যারা হয়ে গেছে। অনেক এক্সাইটেড বগুড়ার মানুষের সাথে মিট করার জন্য। আমরা কিছুক্ষণ পরে বিসিএল এভিয়েশনে ওখান থেকে হেলিকপ্টার করে যাবো। আমি দই খাওয়ার জন্য বেশি এক্সাইটেড। দই প্রচুর দই খাবো, দই খাইতে গেলে অসুস্থ হয়ে যাবো। অসুস্থ হয়ে যাবে? আমিও মজা। ফার্স্ট টাইম হেলিকপ্টার? হ্যাঁ, আমার ফার্স্ট টাইম। আর জিটিএ 5 চালাস তুই? আর জিটি ভাবে চালাইছি না, আমি আরেকবার উঠছি, সেটা হচ্ছে নৌকায় উঠছি। এটা কিন্তু বারান্দা আছে। আবার মাঝখানে একটু স্টপ দিবে কুমিল্লাতে, একটু খাইতে পারবি আর কি। আমি তো ভাই ছোটকাল থেকে অনেক ফিস, তুমি জানোই। লাইফে অনেক হেলিকপ্টার, অনেক বিমান দেখছি। জানো কিভাবে? যখন আকাশে উড়ে যাম, নিচের থেকে তাকায় থাকি। Smoke weed every day. কি অবস্থা বগুড়া? আমরা একটা মিট এন্ড গ্রিট রাখতেছি, যেখানে আমরা লাইন ধরে সবার সাথে ছবি তুলতে পারবো একটা মাঠের ভিতরে। ওকে, টাকায় আমার কি? টাকায় আমার? আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ।
আমরা এখন চলে এসেছি মোমোইনের রুমে। ট্রাস্ট মি জোস, মোমোইন বেস্ট। মানুষের এত সুন্দরভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে এটা আমি কখনো ভাবিনি। দেখা করবো ইনশাল্লাহ, আপনারা কেউ কষ্ট পেন না। চেষ্টা করছি সবার সাথে আমি হাত মিলানোর ট্রাই করছি, বাট কিছু মানুষের কারণে হয়তো বা একটু ওয়াইল্ড হয়ে গেছিল, বাট থ্যাংক ইউ। তো গাইজ আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। আমাদের হাতে মাত্র 10 মিনিট আছে, বিকজ আমরা এখন এক প্লেসে যাচ্ছি, বিকজ আমাদের হাতে একদম কম সময়। কালকে দিনটাই আসি, তো আজকের মধ্যে একটা প্লেসে আমার যেতে হবে। তো আমি যারা আসলে আমরা অন্য সাইডে আসি তাদেরকে বলবো আপনারা সবাই বগুড়ায় আসবেন। আপন করা এই জিনিসটা দেখতে চান তাহলে অবশ্যই বগুড়ায় আসবেন। সো এখন আমরা যাবো। সো গাইজ এখন আমি চলে আসছি কালীতলা গোয়িং বাদে। আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে যমুনা নদী। সো বাকিটা আমি আমাদের রিপোর্টার সাহেবের থেকে জানবো। আমাদের বগুড়া জেলার সীমান্ত এলাকায় বাঁধটা মূলত দেওয়ার উদ্দেশ্য হলো নদীর স্রোতটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য। আর এখানে পাশে আরেকটা জায়গা আছে প্রেম যমুনা ঘাট, সেখানেও বেড়াতে আসে। সো অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা জায়গা, আমার পার্সোনালি খুব ভালো লাগছে। এটা আসলে একটা ঘোরার প্লেস হওয়া উচিত, আর এটা ঘোরার প্লেস হয়েও গেছে। যেভাবে মানুষ আসতেছে, আমার খুব ইচ্ছা এখন একটু নৌকায় হালকা করে একটু ঘোরা। আচ্ছা জাকারিয়া, কেমন লাগতেছে বল বগুড়া? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, বিকজ আমি অলওয়েজ চাইতাম যে এমন নদীর মাঝখানে গিয়ে হাঁটাহাঁটি করবো। ওই যে নদীর মাঝখানে যে হাঁটাহাঁটি করবে, এটা তুমি হাঁটাহাঁটি না, তোর তো সব জায়গায় ভালো লাগে। Smoke weed every day. আমি কোনোদিন এমন বোটে উঠি না জীবনও, কোনোদিন উঠি না। ট্রলারে উঠছি, ও কোনোদিন বোটে উঠে না, ট্রলারে উঠছে। ডলার আর ভোটের মধ্যে না আমাকে পেঁচাই ফেলছে। আসলে বগুড়ায় কিন্তু অনেক কিছু দেখার আছে। আমার একটাই কষ্ট যে আমি বগুড়া এত সুন্দর, এত জায়গা আছে, কিন্তু সব জায়গা থেকে বগুড়া একটু বঞ্চিত থাকে। বগুড়ায় দেখার মতো গাইস, ট্রাস্ট মি, অনেক কিছু আছে। গুড মর্নিং গাইস। সো আজকে আমরা যাব কোথায়? মহাস্থানগড়। আমরা ভাবছিলাম যে বগুড়া সব জায়গায় আমরা দেখাতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে যে বগুড়াটা আসলে অনেক বড় আর দেখানোটা অনেক টাফ। আর মহাস্থানগড় দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। তাহলে আমার সাথে কে যাচ্ছে? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? গুড মর্নিং। আজকে আমি যাচ্ছি বগুড়ার দই খাইতে, যেটা সবচেয়ে বেশি বিখ্যাত। দই, মিষ্টি এবং যা যা আছে আমি আসছি খাওয়ার জন্য ঢাকা থেকে। আমি আসলে একটা হেলিকপ্টার নিছি, ওইটা নিজে পার্সোনালি নিছি, ওটা আপনি বুঝবেন না। যাই হোক, এনিওয়ে, এটা কোথায় নামাইছে? এটা এই যে এখান দিয়ে ওই যে একটা হেলিকপ্টার গ্রাউন্ড আছে ছোট, ওইখানে নামছে। অনেকক্ষণ ঘুরছিলাম, প্রায় 9 ঘন্টার মতো ঘুরছি, ভালো লাগে না নামতে। তোর ওয়েট হেলিকপ্টার নিতে পারবে? প্রথমে একটু কাঁপাকাঁপি লাগছে, পরে সমস্যা নেই, পরে মানাই নিচ্ছে। বেটা কয়, মানে ওই যে পাইলটটা আছে না, ওই লোককে কয় যে সমস্যা নেই ভাই, আপনি পাকটাকে ধরে কতক্ষণে ইয়া করেন। তো এক সাইড গাইজ চলেন আমরা বগুড়াটাকে ঘুরে আসি, আর ততক্ষণ আমি ওরা দেখতেছি।
সো গাইস বর্তমানে আমরা চলে আসছি গোকুল মেতে। অর্থাৎ বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। তো আজীবন আমরা এটা বয়ে দেখছি। বইয়ের মধ্যে যেরকম একটা সেম টু সেম। আর স্টার জলসাতে তুই কি দেখতে এটা একটু বল। এটার মধ্যে দেখতাম যে আমার মনে আছে একটু একটু যে বেহুলারে আইসা একটা সাপে মানে সবল দিছে পায়ের মধ্যে। না না সরি, বেহুলা না, লক্ষিন্দর রে, মানে বেহুলা হইছে লক্ষিন্দরের জামাই আর কি, লক্ষিন্দর রে আর কি সাপে সবল দিছে। আচ্ছা, মানে মেইন কাহিনীটা আমার মনে আছে, আমি স্টার জলসা দেখছিলাম এই জিনিসটা। যাক মানে তুই স্টার জলসাকে খুব ফলো করস, হ্যাঁ, এটা এটা আমি বুঝতে পারলাম আর কি। একটু একটু দেখতাম আর কি আগে যখন স্কুলে থাকতাম। আচ্ছা, তখন। তুই আর আমি তো দেখলাম, হ্যাঁ তাহলে দর্শকদেরকে একটু ঘুরাই নিয়ে আসা উচিত না? অফকোর্স, তাহলে আপনারা দেখে নিন এই জিনিসটা। না, এটা আমি বলবো, তুই না। তাহলে গাইস আপনারা এটা দেখে নেন এই জিনিসটা। সেম কথা তো আমিই কইলাম। সো গাইস আমি উপরে উঠে গেলাম। অসাধারণ অসাধারণ একটা জায়গা, কিন্তু এনে রাহি একটা চিটিং করছে। এই রাহি, তুই উপরে উঠেছ নাই কেন? আমি বুঝছি এটা তোর কাছে 10 তলা। ও উঠলো না, এটা কোনো কথা? টু বি অনেস্ট, ছোটবেলা থেকে আমি অনেক হিস্ট্রিক্যাল প্লেসে আমি যেতাম, ঘুরতাম এবং জানতাম। আমার জানতে এত ভালো লাগে, তাই মনে করি ইতিহাস জানাটা অনেক প্রয়োজন, স্পেশালি আমাদের জন্য। আমরা চিন্তা করি যে আমরা অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় যাবো। আমরা এখন থেকে বগুড়াও আসবো। ট্রাস্ট মি গাইজ, আমি আসার পর জানতে পারছি বগুড়ায় অনেক কিছু আছে দেখার মতো। আপনাদের পরিবার সহ আসবেন এবং দেখবেন, জানবেন। সো গাইজ এখন আমরা চলে আসলাম মস্তান জাদুঘরে। তো চলেন দেখে আসি। সো গাইজ জাদুঘরের ভিতরে আমরা শুট করতে পারছি না, যেটা আসলে আমাদের নিজেদের বিবেকেও আসে না, কারণ ভিতরে আমাদের অনেক মূল্যবান জিনিস আছে যেগুলো আসলে শুধু এসেই দেখা উচিত। আই থিঙ্ক এটা আমাদের ভিডিও ফুটেজ না নেওয়াই বেটার, কারণ আমি চাই যে আপনারা নিজেরা আসেন বগুড়ায়, এসে এখানে মস্তান করে এসে আপনারা দেখেন। ইতিহাসকে যত বেশি জানবেন, দেশটাকে তত বেশি আপনারা ভালোবাসতে পারবেন। সো গাইস আমি বর্তমানে আছি গোবিন্দা ভিটাতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ইটের মাঝখান দিয়ে আমি হাঁটছি। আপনারা সাজেক যেতে পারেন, আপনারা কক্সবাজার যেতে পারেন। ট্রাস্ট মি গাইস, আপনারা বগুড়ায় আসতে পারেন। ইতিহাস সম্পর্কে জানার অনেক কিছু আছে এই বগুড়াতে। রাজা পরশুরাম হিন্দু রাজা ছিলেন, সেই রাজার এখানে প্রার্থনালয় ছিল। গোবিন্দ দেবতার পূজা হতো এই জায়গাটিতে। এই সাইড এটা রাজপ্রাসাদের বাইরের অংশ, করতোয়া নদীর তীরে অবস্থিত। নদীটা আমরা হালকা করে একটু দেখাই আমি। সো এখন শুষ্ক মৌসুমের কারণে পানিটা শুকানো আছে এবং এটা বর্ষাকালে কিন্তু সবসময় ভরাট থাকে আর কি। তো রাজা এখানে আসতেন, উনি পূজা করতেন আর কি। তো এই হিস্ট্রি এটার সাথে জড়িত। সো গাইজ আমরা এখন আসছি বগুড়ার মোস্ট হিস্টোরিক্যাল প্লেস, সবচেয়ে পপুলার প্লেস হচ্ছে এই মস্তানগড়। সো আমি অনেক পার্সোনালি এক্সাইটেড ছিলাম। তো এখন চলেন দেখি, কিন্তু এখান থেকে সিঁড়িতে উঠতে হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। রাহি, উঠতে হবে এখানে। আপনি উঠবেন, সমস্যা কি? আমাকে তো সমস্যা না, আমরা নিচ থেকে আপনাকে প্রটোকল দেব। কি দিব? প্রটোকল মানে প্রটোকল। হ্যাঁ প্রটোকল। আচ্ছা প্রটোকল প্রটোকল এখানে এখন মানে তুমি উঠবা এখন? এখন আমাদের বস, আমার বস উঠবে এখানে, আমরা দেখবো এটা নিচ থেকে। আমরা এই যে মানুষ অনেক জ্যাম, তো ওনারা ডিস্টার্ব করতেছে, আমি ওদেরকে থামাবো আর বস উপর উঠবে, আর এটা আমার দ্বারা সম্ভব না। শোন এটা তো ডেয়ার, তুই আমার সাথে উঠতে উঠবি। ভাই ডেয়ার তো আমার কাছে না, ডেয়ার হচ্ছে কে? ফজরের জাকারিয়া ওর উপর ক্রো মানে কাক। দেখ দর্শক কিন্তু চায় যে তোর ডেয়ারটা হোক। আমার ডেয়ার হবে, সমস্যা না। আমি আজকে, আপনার মনে আছে ওই যে আমাদের মা ব্লগে ডেয়ারটা কিন্তু বাকি আছে, আমি কিন্তু পানিতে পড়ে গেছি ওই দিন। হ্যাঁ, এখন আমি চাইতেছি যে আজকে ঢাকার এই ভাই ডেয়ার হচ্ছে আমাকে কোলে করে এটার উপর উঠবে, কিছু করার নাই, স্বামী আমেরিকা। গাইস এটা সম্ভবই না। এর চেয়ে জাকারিয়া যদি বলি, জাকারিয়া তুই প্যান্টগুলো ধরা, জাকারিয়া ওটা রাজি হবে। জাকারিয়া বুঝলাম না, তুই বসে আছিস কেন? আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। হোয়াটসঅ্যাপ ব্রো, হোয়াটসঅ্যাপ। তো জাকারিয়া আজকের ডেয়ারটা হচ্ছে তোমার যে এটা দৌড়াদৌড়ি করবো নাকি? না ডেয়ারটা হচ্ছে যে তুমি রাহিকে নিয়ে এখানে কোলে করে উপরে উঠতে হবে। রাহির নিয়ে কোলে করে উঠবো? হ্যাঁ ভাই রাহি কি বলবো ভাই, রাহি। তুমি আমি মুরাদ রাহাত ভাই চারজন ওর নিয়ে উঠতে পারবো? তুমি আমার কথা বলো। এখন কিছু করার নাই, এই যে মামা ঘাটের মধ্যে আমাদের যে ডেয়ারটা বাকি ছিল, হ্যাঁ আজকে ওইটা এখানে পূরণ করা হবে। আপনি আমাকে কোলে করে নিয়ে উপর উঠবেন, কিছু করার ভাই নাই, স্বামী কেমনে আমেরিকা। পসিবল ভাই, কেমনে পসিবল? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে।
আমি যদি ওর কাঁধে নিয়ে উপরে উঠতে হয় তাহলে আমি ওর একটা ডেয়ার দিব, আমার ইচ্ছা মতো। রাজি আছোস? না না ভাই আমার তো তোর কি উঠাইতে পারবো নাকি এটা চিন্তা করবে না। এ না না ভাই আমরা কিন্তু ইয়ার মামা ঘাটের মধ্যে কিন্তু আমি ডিয়ার পালন করছি, একটা না দুইটা না। আওয়া না না তোর যেটা বলছিস তুই ওটা করবি, তুই আমার লগে আয়, তোর উঠা মাঝখানে এই তুই আয় এই খাড়া আয় ভাই, আসো না, আপনি আসো। রাজি না? হ্যাঁ না আমি রাজি হমু কেমনে খাড়াও এই এনে কথা আছে যুক্তি আছে আর গড়িটা খুলি রাজি করা কি আছে কি মাইয়া যাওয়ার বিয়েতে রাজি করা মুক্তি আয় যেটা বলি। না না কারণ এই কথা আছে তো আরে কথা আছে আমি কিন্তু এটা বলতাম না। হ্যাঁ আমি গত মার ব্লগের মধ্যে আমি 3বার ডেয়ার দিছি আর হে একবার দিছে এই একবারের মধ্যে আমিও পানিতে লাফ দিয়ে বাঁচাইতে গেছি, এটা হইব না। আমি কোন কারণ পাওয়ারফুল, আমি একবারে দিয়ে তোর 3বারে সমান করে দিছি, কি আয় তাহলে এটা হইব না, এটা হইবো না। ভাই রেডি? হ্যাঁ সো গাইজ আপনারা দেখবেন একটি জ্যান্ত হাতিকে একটি মানুষ কিভাবে উঠায়। আসুন দেখি, এবং যদি জাকারিয়া উঠাতে পারে, এই টাস্কটা কমপ্লিট করতে পারে, তাহলে আমি মনে করবো জাকারিয়া একটা ফ্যাক্ট। আচ্ছা বস আমি একটা কথা বলি, এখানে আপনি কেমনে চিন্তা করেন একটা ক্রো একটা হাতিকে উঠাবে, এটা জীবন হয়? আচ্ছা আমি তাহলে মেজারমেন্ট নেই, আগে দেখি কেমনে ধরবো রে। আরে মা Check the mic and make sure it sound right, boys. এবার হারিয়ে গেছে। না না আমার পা পড়লে ঝামেলা আছে। না না, পা একটু পড়তেই পারে, সমস্যা নেই। তোর মধ্যে যে হাতি উঠাইছে এটাই তো বিশাল ব্যাপার। এটা ক্রো না। এ মারে মা পেটে ব্যথা ভাই, পেটে ব্যথা ভাই, আস্তে আস্তে। Check the mic and make sure it sound right, boys. ওরে ওরে 10 সেকেন্ড ধরবে, পারবো 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 পারবো। হ্যাঁ রাখি দাও। ঠিক গো কাদর, ওরে উড়ামু, আসলে উড়ামু। আরে বেটা তুই কোন ব্যাপার? কেমন তাই কেমন? হ্যাঁ উঠছে। পড়ে যা, পড়ে যা। কিসের পিঠে উঠছো? আমি ক্রোর পিঠে উঠছি, আই মিন কাক। সো গাইজ আপনারা দেখতে পারলেন যে জাকারিয়া ডিয়ারটা কমপ্লিট করতে পারে না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে জাকারিয়া তার ডিয়ারটাকে কমপ্লিট করতে পারলো না। কেমনে পারবো? আমার মতো একটা লোক বুঝতে হবে এসব ক্রোম আমাকে নিয়ে উঠবে, এটা কি হয়? এটা কি যায়? এই বেটা এখন আমি তোর ডেয়ার দিমু। এ নিজে ডেয়ার কমপ্লিট করতে পারো নাই, এ বেলা আমার আমি ডেয়ার অলমোস্ট মারা যাইতেছিলাম, এখন তোমার আমি ডেয়ার দিব না? কষ্টের কথা চিন্তা করো। সো গাইজ আমি চলে আসছি রাজা পরশুরামের রাজপ্রাসাদে। সেটা মাটিতে নেমে গেছে, কারণ সেটা অনেক 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 বছর আগের। সো আমি এখন যেটার উপরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়াল। আগে অনেক লম্বা ছিল, আমরা বিভিন্ন কার্টুন বা মুভিতে দেখি যে ক্যাসেলগুলোতে সামনে যে ওয়ালগুলো থাকে ফর প্রোটেকশনের জন্য, ঠিক ওই রকমই। কিন্তু আমি এই এরিয়াটা বিশাল বড় এরিয়া, মানে এটা আপনি হাইটা শেষ করতে পারবেন না, অনেকক্ষণ লাগবে। একটা কথা বলবো, বগুড়ার মানুষের মনটা যেমন ভালো, ঠিক তাদের প্রাকৃতিক সৌন্দর্য তেমনই ভালো। তো রাতে হচ্ছে মনটা অনেক খারাপ, তার মনটা একটু খুশি করবো, দেখি কিভাবে করা যায়। জানি আমি পারবো না, কিন্তু ট্রাই করি। এটা আমি পারবো, আমি পারবো। কি অবস্থা ভাই? ভালো কি হয়েছে? মন খারাপ? না 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 কেন? আসেন আপনার মনটা খুশি করে দিই, একটু সাইডে আসেন। হ্যাঁ অন্যদিকে তাকাও, অন্যদিকে না না তাকাও। আমি একটু দেখি কেমনে মনটা খুশি করে। টাকা ইয়ে দেয় আমারে, টাকা আমি বড় লোক হতে পারি কিন্তু লোভী না। তুই টাকা দিয়ে আমাকে কিনতে পারবি ভেবেছিস? এখন টাকাটা দেন, মনটা খুশি করছি না ভাই, টাকাটা দেন। দিতেছি দাঁড়া। ভাই যার লোভ আছে তার একটু টাকা দেখো। কার বান্ডেল লেগে ঘুরতেছিস? ক্যামেরা ক্যামেরা। একটা পানি 100, দুইটা পানি 100, এই শীতে 100, এই গরমে 100, পানি খান 100, জীবন বাঁচান 100, ও খালারা 100, ও মায়েরা 100, পানি খান 100, জীবন বাঁচান 100। একদিন বাঙালো আচোয়া কোট করে এই তরকারি, এই তরকারি, এই মুরগি। সো গাইজ একটা ইন্টারেস্টিং জায়গা আসছি, যেটা রাজা পরশুরামের একটা ঘটনার সাথে জড়িত। খুব ইন্টারেস্টিং। আমি এখানে এসে পড়লাম, ওখানে সাইনবোর্ডে যেটা দেওয়া, এখানে একটা কুয়া দেখতে পাচ্ছি আমরা, আপনারা দেখেন। এই কুয়াটার ভিতরে রাজা পরশুরাম তার সৈনিকরা যারা মারা যেতেন তাদেরকে এখানে ফালাই দিত। ফালাই দেওয়ার পর তারা বলে আবার জীবিত হয়ে আবার ফেরত আসতো। মানে এটাই শুনে আসতেছে সবাই, আর এটা হতে পারে সত্য বা এটা হতে পারে মিথ হতে পারে আর কি। অলৌকিক যে কূপটা আছে সেটাকে গার্ড দেওয়ার জন্যই কিন্তু ওই যে ওখানে রাজা পরশুরামের সৈনিকরা থাকতেন এবং গার্ড দিত, যাতে এই জায়গার সেফটিটা অলওয়েজ জানি ঠিক থাকে, মানে প্রোটেক্টেড থাকে। সো গাইজ আমি একটা কথা বলার জন্য চলে আসছি। আমি বুঝলাম না, সকাল আজকে এখন 1টা বাজে, আমি এখন পর্যন্ত নাস্তাটা খাইলাম না। আমি এই বগুড়াতে আসার কারণটা কি? আমি 9 ঘন্টা হেলিকপ্টার জার্নি করে এখানে আসছি কেন জানেন? আমরা যাই না ভাই, একটু কথাটা শুনে যান। আমি 9 ঘন্টা হেলিকপ্টার জার্নি করে এখানে আসছি একমাত্র দইটা খাওয়ার জন্য।
এটা বুঝলাম না। আমি এখন পর্যন্ত বগুড়ার মিষ্টি খাইলাম না, বগুড়ার দই খাইলাম না। এগুলো যদি না খাইতে পারে আমার বগুড়া আসার মানেটা কি? ওয়াই, কেন আসছি? তুই যে মানুষের কাছে আমার এরকম খারাপ করস যে তোর আমি কিছু খাওয়াই না, প্রত্যেকবার বলস। তুই কি একটা জিনিস খেয়াল করছস? তোর এখন ওজন কত বল? 110। 110, আগে কইতে 100, এরপর কইতে 104, এরপর কইলে 105, এরপর হলো 110। তাহলে তোরে তো আমি খাওয়াই, এরপর তুই যে দর্শকদের কাছে আমার এত ছোট করছ, এটা তো ঠিক না। রাই বেরো। না না, বেরো না। তো গাইস, জাকারিয়া ভাই আমার জন্য একটা কোশ্চেন নিয়ে আসছে। কি কোশ্চেন করবে আপনি? আমার কোশ্চেন আমি করি, চুপ থাক। সো গাইজ, আমি এখন রাহিকে একটা কোশ্চেন করবো সবার সামনে, আর কোশ্চেনটার অ্যান্সার রাহি দিবে। যদি পারে তাহলে তো পারলেই, আর না পারলে সবাই আপনারা কমেন্ট সেকশনে অ্যান্সারটা দিবেন। সো গাইজ, কোশ্চেনটা হচ্ছে কোয়েল পাখি, মানে কোয়েল পাখি যদি কুকু বলে ডাক দেয়, কোয়েল পাখি না কুকিল পাখি। ও সরি, কুকিল পাখি যদি কুকু বলে ডাক দেয়, তাহলে দোয়েল পাখি কি বলে ডাক দিবে? দোয়েল পাখি দোয়েল দোয়েল করে ডাক দিবে। অ্যান্সার কিন্তু হয় নাই, অ্যান্সার হয় নাই। ফার্স্ট ক্লাস একটা আপনার মাথাতে এসব মানে এনার্জি টাইপের বুদ্ধি আসলো কোথা থেকে? মানে এগুলো আমি তো বলি না। আরে সর্বনাশ। সো গাইজ, আমি এখন আসছি বগুড়ার প্রাণ কেন্দ্র ব্রিজেস্টার স্কয়ার। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 7টা মাথা, এর জন্য এটাকে কি 7 মাথার মোড় বলা হয়। এটা কিন্তু বগুড়ার একটা প্রাণ কেন্দ্র। সব মানে মেইন যে জায়গাটা যদি বলি, যে বগুড়ার ম্যাক্সিমাম প্লেস কিন্তু এদিক দিয়ে যাওয়া যায়। সো খুবই সুন্দর লাগতেছে। আসেন আমি হালকা করে দেখাই আপনাদের। বগুড়ায় আসছি আর বগুড়ার জেলা স্কুলে আসবো না, এটা তো হয় না। সো এটা হচ্ছে বগুড়ার জেলা স্কুল, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্কুল ইন বাংলাদেশ। সো আমরা একটু ভিতরটা ঘুরে আসবো, যদি পারমিশন দেয় আর কি। একটু আমারও সৌভাগ্য হলো দেখার। বগুড়ায় জেলা স্কুল না দেখালে আমি মনে করি আমার এই বগুড়া ব্লগ কমপ্লিট হবে না। সো গাইজ, আরেকটা নিউজ আপনাদেরকে জানাতে, সেটা হচ্ছে আমাদের প্রিয় হুমায়ুন আহমেদ স্যার কিন্তু এখানেই পড়াশোনা করেছেন। অ্যান্ড আমাদের জাতীয় দলের প্লেয়ার মুশফিকুর রহিম, উনিও কিন্তু এখানেই পড়েছেন। সো গাইজ, আমি এখানে একটা কাজ করতেছি সবাইকে আলাদা রেখে। আই লাভ বগুড়া, দিস ইজ দ্য টিকিট টু মিট উইথ তহিদ আফ্রিদি। সো এইটা যার কাছে থাকবে, পার্সোনালি তাকে সুন্দর করে ফ্লাই করে এনে বা যেভাবে ঢাকায় এনে তার সাথে আমি পার্সোনাল দেখা করে তারপর আমরা মিট অ্যান্ড গ্রিট করবো। সেটা জেলা স্কুলের ভাইদের জন্য আমার, সেটা এমন একটা জায়গায় লুকাবো যেটা আমার ব্লগ রিলিজ না হওয়া পর্যন্ত এটা কেউ জানবে না। সো আমি এখানে কিছু সাইন আছে, যে সাইনগুলো আমি দিচ্ছি, যেটা শুধু আমি দেখলেই বুঝবো। সো এই যে দেখা যাচ্ছে, ওকে। সো আমি ওদিকে রাখলাম গাইজ, দেখতে পাচ্ছেন। সো আমি জানি না এটা ব্লগ রিলিজ হলে শুধু জানতে হবে, বিকজ কেউ নাই। সো দেখা হচ্ছে যে এটা পাচ্ছে। আর জেলা স্কুলের আমার যে ভাইরা আছেন যারা এখন ব্লগটা দেখছেন, তাদেরকে একটা কথা বলি, আপনারা অনেক লাকি যে এত সুন্দর একটা স্কুলে পড়ার, মানে আমার তো সৌভাগ্য নেই, আপনাদের এত বড় একটা সৌভাগ্য। এবং আই প্রমিস আপনারা একদিন একটা মিট অ্যান্ড গ্রিট ডাকবো, এবং আপনাদের স্কুলে একদিন আমি আসবো, আপনাদের সাথে সহজে দেখা করবো, সেলফি তুলবেন। আমি আবারও আসবো এখানে, আপনাদের সাথে দেখা না করে যাচ্ছি, আসলে মনটা খুব খারাপ লাগছে। আম সরি, এক্সট্রিমলি সরি, যাচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভাইদের কাছে। সো লাভ ইউ। গাইস, চলে এলাম পাকিস্তানের প্রেসিডেন্ট নবাব মোহাম্মদ আলী তার বাসায়। অনেকগুলো বাসার মধ্যে এটাও একটা বাসা ছিল, যেটা বগুড়াতে। তো আমি দেখতে পাচ্ছি যে এগুলো নকশা যে ডিজাইন হয়েছে, এটা উনি কিন্তু নবাব, একদম নবাব স্টাইলের ডিজাইন গুলো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কি বলার জন্য আসছি এখানে জানেন? তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি জানো? তোর বংশ কিন্তু কুইসা বংশ। বুঝতে পারছেন, আমাদের বংশ হচ্ছে পাটোয়ারি বংশ। এখন কত হচ্ছে তোর ওইখানে? তুই তো জানোস না, আমি তো জানি তোরা কইছে তো। আপাল্লা কত ছিল? কুইসা বংশ আছে না? আচ্ছা যাই ও হোক, কিন্তু কুইসা বংশের লোক। যাই হোক, এখনো কিন্তু আমাকে নাস্তা খাওয়ানো হয় নাই, দই মিষ্টি এগুলো খাওয়ানো হয় না। আমি বগুড়া কেন আসছি আমি এটাই জানি। সত্যি কথা বলতে আমার কাছে টাকা নেই ওরে খাওয়ানোর মতো, আপনারা একটু প্লিজ ওরে খাওয়াই দিন। Alright guys, so
আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রানার প্লাজা। এটা হচ্ছে বগুড়ার মোস্ট পপুলার একটা মার্কেট। আর আমি চিন্তা করছি রাহিকে একটু শপিং টপিং করাই দেবো। আমার জুতা ছিঁড়ে গেছে একটু আগে, আমি একজন জুতা কিনতে হবে, তারপরে আমার প্যান্টটাও যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাইতে পারে, এটাও কিনতে হবে সব। তোমার মনে না প্যান্ট তারপর গেঞ্জি ট্রাউজার কিনতে হলে কোথায় যাবে? স্প্ল্যাশে। হ্যাঁ, স্প্ল্যাশে স্প্ল্যাশ থেকে কিনতে আমরা হবে। যমুনা ফিউচার পার্ক স্প্ল্যাশ থেকে কিনে নিব। থাক, এই তো বসুন্ধরা বসুন্ধরা তাই না? হ্যাঁ, স্প্ল্যাশের সব ইয়া থেকে আমরা কিনে নিব। তো আমি চাই যে মার্কেটটা আপনারা এক ঝলক দেখে আসুন। গাইস চলে এলাম শহীদ চান্দু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তো বগুড়া মানুষ আমাকে স্পেশালি একটা জিনিস আবেদন করেছে, তাদের প্রতিনিধি হিসেবে আমি একটা কথা বলতে চাই। এখানে লাস্ট খেলা হয়েছিল শ্রীলঙ্কা 2008 সালে, এরপর আর কোনো খেলাই হয়নি, ইন্টারন্যাশনাল কোনো খেলা হয়নি। তো এটা স্পেশালি একটা রিকোয়েস্ট যারা আসলে গভর্নমেন্টের লোক আছেন বা ক্রিকেট বোর্ডের লোক আছেন যে প্লিজ কক্সবাজারে ইভেন নতুন স্টেডিয়ামে খেলা হয়েছে ইন্টারন্যাশনাল, এটা বগুড়াবাসী থেকে পক্ষ হয়ে আমি রিকোয়েস্ট করছি যে বগুড়ায় যেন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হয় অ্যান্ড ততক্ষণে আমরা স্টেডিয়ামের একটা শট দেখে আসি। সো গাইস আমি এখন চলে আসছি জেলা পুলিশ বগুড়া কার্যালয়। তো আমি আমার একটা ভাইয়ের সাথে দেখা করবো, সেটা হচ্ছে পুলিশ সুপার বগুড়া। তো একটা কথা বলবো, যেভাবে বগুড়াটাকে এত সুন্দরভাবে নিরাপদ রাখছে, সবাই জানি যখন আমরা ঘুমায় থাকি তখন কিন্তু আমাদের এই পুলিশ ভাইরাই সবসময় আমাদের জন্য ডিউটি করছেন। আমরা দিন শেষে কিন্তু আমাদের এই ভাইয়ের কাছে যাই এবং এই ভাই আমাদের সবসময় আমাদের পাশে থাকে। তো চলুন তার সাথে একটু কথা বলে আসি। আফ্রিদির মাঝে 3টা গুণ পেয়েছি, যে 3টা গুণ আমাদের তরুণ তরুণীদের জন্য আমার কাছে মনে হয় যে অনুসরণীয় হতে পারে। প্রথম হচ্ছে আফ্রিদি হচ্ছে তার মা এবং বাবার প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল। দ্বিতীয়ত আফ্রিদি হচ্ছে প্রচন্ড বিনয়ী একটি ছেলে। আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে সে হচ্ছে বেশ দেশপ্রেমী। যখন ভাইয়ার সাথে আমার ফার্স্ট দেখা হয় তখন সে আমাকে কিছু ছবি দেখায়। তো আমি যখন ছবিগুলো দেখলাম মানে আই ওয়াজ লাইক, আমি 1 ঘন্টা শুধু তার ছবি নিয়েই ঘাটাঘাটি করলাম ফেসবুকে, যে এক একটা ছবি এবং অনেক বড় বড় ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে ম্যাগাজিনে তার ছবি গেছে না। আমি তখন বলছি যে না, আমি আপনার ইন্টারভিউটা নিব। তো এত সুন্দর সুন্দর ছবি আসলে কিভাবে তুলব? আর আমাদের এতই ব্যস্ততা, সময় নিয়ে কোনো কিছু করার সুযোগ আমাদের হয়। আমরা দেখা যায় যে প্রচুর ট্যুর থাকে। এমনিতেই বগুড়া জেলাটা অনেক বড়, 12টা উপজেলা নিয়ে বগুড়া জেলা। তো বগুড়াটা হচ্ছে শুধু শিক্ষা সভ্যতাই নয়, বগুড়াটা কিন্তু ফটোগ্রাফিক একটা এরিয়া। এতে চমৎকার চমৎকার বিষয় আছে ছবি তোলার জন্য, যার ফলে আমার গাড়িতেই সবসময় থাকে হচ্ছে ক্যামেরা, সবসময় থাকে প্রয়োজনীয় জিনিসপত্র ফটোগ্রাফি করার জন্য। তো যেখানেই সুযোগ পাই, যেখানেই নতুন কিছু থাকে, সেখান থেকেই আমি ধারণ করার চেষ্টা করি। মানে এরকম মানুষ জানি প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা বিভাগে বিভাগে, প্রত্যেকটা থানায় থানায় জানি থাকে। অলরাইট গাইস, সো এখন আমি চলে আসছি এশিয়া সুইটসে। তো দেখতে দেখতে একদম লাস্টের জায়গায়, যেখানে আসলে আমরা বগুড়ার মেইন সেই দই, বগুড়ার দই ছোটবেলা থেকে শুনতাম এবং যখনই বগুড়া থেকে কেউ আসতো বলতাম যে দই নিয়ে আসছো নাকি, এবং খালি হাতে যখনই কেউ বগুড়া থেকে আসতো আমরা রাগ করতাম যে দই ছাড়া কেন আসছে। সো আজকে দইয়ের ফ্যাক্টরিতে চলে আসলাম, সেটা হচ্ছে এশিয়া সুইটস ফ্যাক্টরি আর কি তাদের। আমি মোহাম্মদ নুরুল বাশার চন্দন, ওয়ান অফ দ্য প্রোপাইটার অফ এশিয়া সুইটস। তো আমি আপনাকে একটু ব্রিফ করে বিষয়টা, যে আমরা 100% গরুর দুধ ইউজ করার চেষ্টা করি। এটা এনশিওর করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে 5 সের দুধকে আমরা আইসোলেটেড করে নিয়ে দুধটা ঠিক আছে কিনা এটা সনাতনী পদ্ধতিতে আমরা এটাকে টেস্ট করি। ঠিক মতো দুধ থাকে তাহলে 5 সের দুধে 1 সের ছানা নামে। যেটার জন্য আসছি এখন ওইটা যদি না খাই কেমন লাগে বিষয়টা, বুঝলেন না? এই জন্য খাইতে হবে। দইটা খাওয়াই দিই তোকে, এই যে দই নিয়ে আসছি, দইটা খা। এটা আপনি খেয়ে টেস্ট করে দেখেন, আমি দুইটা টেস্ট করব। কেমন গেছে? পেটে গেছে। এটা কেমন ছিল? হালকা। গাইস বগুড়ার দই সম্পর্কে কি বলবো, টু গুড। কি ও ভাই, এটা কোনো কথা কইলেন আপনি? বেস্ট। আমি একাই পুরোটুক খাইতে পারবো। বুঝছি তো, এটা তো আমরা একাই 2-4টা খাই লাইতে পারি। এটা আমি বগুড়া আসছি কেন 9 ঘন্টা জার্নি করে এই দইটা খাওয়ার জন্য। আপনি যদি এখন রাতের বেলা আমারে এই দইটা না দেন, আজকে 2 দিন ধরে ঘুরতেছি এই দইটা খাওয়ার লাগে, ভাই এদিকে দেন না। গাইস আপনারা এবার একটু দেন। থাপ্পড়া সোজা বানাবো।
গাইজ আপনারা বগুড়া আসলে অবশ্যই আচ্ছা দেন একটু। রাহি তুই ঢাকা যা, তো তুই ঢাকা যা, আমি দিব না তোরে, আমি বগুড়া আসছি কেন? এই দইটাই তো খাওয়ার জন্য। আমি দিব না। আমি ইদানিং ভাই অনেক চেষ্টামি করতেছেন আর লগে কি ভাই, দেন দেন দেন। সো গাইজ এখন আমরা ফাইনালি রাহিকে একটু খাওয়াবো দই, বিকজ ও কান্নাকানি করতেছে। আচ্ছা আমি এখন ফাইনালি আসতে গাইজ, আমার নালে পরে কমপ্লিট করে। সো ফাইনালি ম্যান রাহিকে খাবো। রাহি আর ইউ রেডি? আরে রেডি। এটা কোনো কাম হইলো? এত কষ্ট করে আই কোনো লাভ হইলো? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ টু গুড। আমরা একটু পরে আসেন। এটা কোন ধরনের হিসেব নিকেশ? সব শেষ হয়ে গেছে ভাই। অলরাইট গাইস, সো আজকে আমাদের লাস্ট ডে, এক্স্যাক্টলি আজকে আমাদের লাস্ট ডে। সো আমরা ইনশাল্লাহ আজকে আমরা রওনা দেবো, কিন্তু তার আগে যখন বগুড়া থেকে চলে যাব তার আগে একটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে সো আমি টিএমএসএস এর সবার সাথে কথা বললাম যে আমি কি আপনাদের বৃদ্ধাশ্রমে যেতে পারবো কিনা। তখন তারা সুন্দর করে আমাকে ওয়েলকাম করলো যে অফকোর্স আপনি আসতে পারবেন, সবার সাথে দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন। সো আমি অনেক লাকি যে তাদের ওখানে আমি একটা পার্ট হতে যাচ্ছি, আমি তাদের সাথে একটু আমার ভালোবাসাটা তাদের সাথে একটু শেয়ার করতে পারতেছি। সো লেটস গো। সোশ্যাল অ্যাওয়ারনেস যা যা কাজ করতে যাচ্ছে বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া আমাদের। আসলে এটা আমরা খুব লাকি যে এরকম একটা বড় এনজিও আমাদের পাশে কাজ করে যাচ্ছে, আমাদের ব্যাপারে চিন্তা করছে, বাচ্চাদের ব্যাপারে চিন্তা করছে। তো মাইকিলির সকল সাপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ, যখনই তাদের অনুষ্ঠান মানে কালচারের অনুষ্ঠান থেকে শুরু করে এনিথিং যাতে আমাদের টেলিভিশন নিউজ যায়, এটা আমি আজকে আপনাকে বলে গেলাম। শুধু আমাদের আপনি কেমন আছেন, আপনি ভালো নেই, এখনো এটা বলবেন? ওদেরকে দেখার পর উত্তরটা এমন না দিয়ে উত্তরটা যেতে হয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদেরকে মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, তাও আমরা কোনো কিছু নিয়ে স্যাটিসফাই থাকি না, হ্যাপি থাকি না। সো যাই হোক, আপনার যা আছে মহান আল্লাহ তাআলা যা দিয়েছেন তা নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করুন। লাইফ ইজ বিউটিফুল, আলহামদুলিল্লাহ বলে নিঃশ্বাস নিন, দেখবেন ভালো থাকবেন।
আমার নানু, আমার দাদু, কোনো কথা বলেন? আমি যে শাড়ি পাঠিয়ে দিতেছি আপনাদের জন্য সুন্দর করে, এই যে লিস্ট দিতেছি কতজন আছে। এই জায়গাটার সবচেয়ে বেস্ট পার্ট আমার ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে এই বিল্ডিং এর বৃদ্ধাশ্রম আর এতিমখানা একসাথে। বৃদ্ধাশ্রম হচ্ছে বাবা মা, নানা নানু, দাদু দাদি তাদের জন্য, আর এতিমখানা হচ্ছে বাচ্চা শিশুদের যাদের বাবা মা নেই। সো এই দুটার কম্বিনেশনে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, যাতে দাদা দাদিরা বা বাবা মা তাদের সন্তানদেরকে বা নাতি নাতনিদের অভাব অনুভব না করে, আর বাচ্চারা যাতে তাদের বাবা মা এবং দাদা দাদির সেই অভাবটা ফিল না করে, এর জন্যই দুটাকে একসাথ করে বানানো হয়েছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। কেউ মা বৃদ্ধাশ্রমে রেখে আসে, আর কেউ জায়নামাজের মধ্যে বারবার মাকে চায়। আজকে বগুড়া ভ্লগ এই পর্যন্তই। থ্যাংক ইউ টু স্প্ল্যাশ ফর স্পন্সরিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী ভ্লগে। নেক্সট কোন জেলায় যাব সেটা কমেন্ট করে জানান। সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।